এই বিষয়টা আমরা পারি কি পারি না? পারি। আচ্ছা, কলাম। কলাম মানে ধরেন আমি যেটা করব, এই জায়গাটাতে একটা রো নিব এত বড়, যেখানে আমি এরপরে যেটা করব, এর ভিতর আমি এই যে একটা ডিপ নিব, আমি এখানে আরেকটা ডিপ নিব, আমি এখানে আরেকটা ডিপ নিচ্ছি। মূলত এটাকে আমি বলতে চাচ্ছি আর কি। এই কাজটা আমরা তো করতে পারি সবাই নাকি? এগুলোকে মূলত এক একটা ডিপ করে নিয়ে সেগুলোকে আমরা জাস্ট ফ্লোট লেফট ফ্লোট লেফট ফ্লোট লেফট ফ্লোট লেফট করে দিলে কিন্তু চলে যায়, তাই না? এই হচ্ছে কিন্তু বিষয়। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের রেসপন্সিভ ইস্যু। যেহেতু কলাম নিয়ে কথা বলতেছি, এখানে একটা বিষয় চলে আসবে, সেটা হচ্ছে রেসপন্সিভ। আপনার যখন একটা মোবাইল ফোনে ঢুকবেন, মোবাইল ফোনে কিন্তু এই 4টা কলাম কিন্তু একসাথে আপনি রাখতে পারবেন না। এটা কি সম্ভব? এটা কি পারবেন? পারবেন না। কারণ কি? মোবাইলের ডিসপ্লেটা আপনার ছোট, তো এটাকে আপনি যদি মোবাইল ফোনে, আপনার ট্যাবলেটে যদি আপনি দেখাইতে যান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে? যেমন আমরা যখন এটাকে মোবাইল ফোনে দেখবো তখন রাখবো শুধুমাত্র একটা কলাম। যখন আমি ট্যাবলেটে দেখবো, যখন ট্যাবে দেখবো, তখন কি করব? এটাকে রাখবো 2টা ডিসপ্লে। ঠিক আছে? 2টা ডিসপ্লেটা আমি সরি 2টা কলাম আমি রাখবো। যখন আমি ল্যাপটপে দেখবো তখন আমার 4টাই থাক, সমস্যা নেই। তো এই কাজটা কি আপনাদের দেখাইছি আমি? এই কাজটা আপনাদের দেখাইছি নাকি কেউ প্র্যাকটিস করছেন এই বিষয়টা নিয়ে, বা কেউ চিন্তা করেছেন কিনা? আমি দেখাইনি, আপনারা চিন্তাও করেননি। আচ্ছা, ওকে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে? যেহেতু আমরা এই কলাম বানাইতেই পারি, ঠিক আছে, এই ধরনের কলামগুলো আমরা বানাইতেই পারি। তো রেসপন্সিভটা মূলত আমাদেরকে জানতে হবে, কারণ এটা হচ্ছে মেইন ইস্যু। আপনি যখন এইটাকে মোবাইল ব্রাউজারে দেখবেন তখন কি করতে হবে? এইটাকে আপনার একটা রাখবেন, একটা ব্লক রাখবেন। যখন আপনি ট্যাবলেটে দেখবেন 768 পিক্সেলে আর কি, তখন সেটাকে আপনাকে করতে হবে 2টা ডিপ আর কি একসাথে রাখবেন। ঠিক আছে? এটা হচ্ছে মূলত বিষয়। তো এই কাজটা করতে হলে আমাদেরকে প্রথমত কিছু লজিক নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে, আমরা যখন এই জায়গায় কি করছিলাম, এখানে ফুল একটা রো নিছিলাম, যেটাকে আমরা কি করি 100% করি, নর্মালি করি 100%। ঠিক আছে? তারপরে এর ভিতরে কিন্তু আমরা হচ্ছে ভাগ করে দিই জায়গাগুলো। যেমন এ নিবে 30% বা 25%, যদি 4টা রাখতে চান। এ নিচ্ছে 25% বা 20%, এ নিচ্ছে 20%, এ নিচ্ছে 20%। তো একটা কিন্তু মেজারমেন্ট কিন্তু করাই আছে এখানে, যে 4টাই হচ্ছে আমরা 20% করে দিলে 80% হয়ে যাচ্ছে। তো নর্মালি সিস্টেমটা হবে এরকম, যখন মোবাইল ফোনে আসবে তখন এই ব্লকটা হয়ে যাবে 100%, এই ডিপটা বা কলামটা হয়ে যাবে 100%। যখন ট্যাবলেটে আসবে তখন হয়ে যাবে কি, এটা 50%, এটা 50%। যখন হচ্ছে আপনার ডিসপ্লে বড় আর কি, তখন হয়ে যাবে কয়টা? 4টা। সিস্টেমটা কিন্তু এটা, জাস্ট লেখার ধরনটা বা কোথায় কিভাবে ব্লকগুলোকে কাজে লাগাতে হবে এই জিনিসটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? ব্লকগুলো আসলে কিভাবে লাগবে আর কি। তো যাই হোক, আমরা এখানেই শুরু করি আর কি। ঠিক আছে? আমাদের এই কোডগুলো একটু কপি করে নিয়ে যাই, যেহেতু করাই আছে। সি করে আমাদের ক্লাস 8-8 এর ভিতরে নিয়ে যাচ্ছি। এটাকে আমরা ওপেন করে ফেলি, ওপেন উইথ কোড। ওপেন উইথ কোড করলাম, এই যে। তো এখানে আমাদের, আমরা এই সকল ফাইলগুলো দেখছিলাম আর কি, এবং style.css নামক যে ফাইলটা আছে আমার, এই style.css ফাইলটা কিন্তু আমাদের লিংক আপ করাই আছে। সুতরাং আমরা style.css ফাইলটাকে এখান থেকে এটাকে ওপেন করে নিতে পারি ওপেন উইথ কোড দিয়ে। ঠিক আছে? ওপেন উইথ কোড দিয়ে আমরা ওপেন করে নিলাম, ফ্লেক্স করে দিলাম, এখানে থাকবে এই অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো মূলত রেসপন্সিভ বিষয়টাকে একটা জিনিস দেখেন, আমরা শুরু করি আর কি। এখানে এটা তো আমাদের হেডার গেল, এটা বাদ দেন, এগুলো দরকার নেই। হেডার এটা আমাদের মেনুর জন্য ছিল আর কি। ঠিক আছে? এটা ছিল আমাদের মেনুর জন্য, দেখেন মেনুর জন্য ছিল ওইটা আর কি। তো এর নিচে আমরা কিছু কলাম বানাবো আর কি।
তো কলাম বানাইতে হলে প্রথমত কি নিতে হবে একটু আপনারাই বলবেন। প্রথমত আমি একটা ক্লাস নিব। কি ক্লাস? একটা কি নিব? একটা মূল ক্লাস নিব না বলেন। এবং এটা ডিপ কত রাখবো? আমরা একদম নিচে যাই, নিচে গিয়ে এখানে থেকে শুরু করি আর কি। একটু কমেন্টও করে দিতে পারেন। এটা বলতে পারেন মেইন কন্টেন্ট স্টাইল স্টার্ট হিয়ার। এটা বোঝার সুবিধার্থে, হ্যাঁ বোঝার সুবিধার্থে আমরা কি করলাম, বোঝার সুবিধার্থে আমরা এখানে কমেন্ট করে দিলাম। তারপর থেকে আমরা মেইন কন্টেন্টের ডিজাইন শেষ করে দিব, ঠিক আছে। এবং এখানে লিখে দিতে পারেন কমেন্ট করে, কমেন্ট করবেন যে কোনো একটা সেকশনে কাজ শেষ হওয়ার সাথে কমেন্ট করবেন, এটা প্রফেশনাল। এটা বলতে পারেন হেডার প্লাস ডিজাইন ইন্ড। তাহলে পরবর্তীতে যদি কোনো ডেভেলপার কাজ করতে আসে সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে ঠিক আছে এখান থেকে মনে হয় হেডার ক্লাস শেষ এবং এখানে মেইন কন্টেন্টের কাজ শুরু। তো এখন বলেন এই মেইন কন্টেন্টটা আমি কি করব? এখানে আমি চাচ্ছি একটা ডিপ নিতে, যে ডিপের উইডথটা থাকবে 100% এবং এটার কালারটা থাকবে একটু অ্যাশ কালারের মতো। তাহলে কিভাবে করব? জাস্ট উইডথটা থাকবে 100% বা ডিসপ্লেটা থাকবে 100%। কি লিখবো প্রথমে কোডের ভিতরে? মেইন কন্টেন্টের ভিতরে কি লিখবো? এখানে প্রথমত ক্লাসটাকে ধরতে হবে না, মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টকে কি করব? উইথ কত দিব বলেন? উইথ কত দিব? আপনারা না বললে লিখবো না। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। একজন বলছেন 100%, বুঝতে পারছেন তো সবাই? 100% দিলে ফুল উইথ নিয়ে দিবে। এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব মনে করেন যে একটা কালার দিয়ে দিব, অ্যাশ কালারের মতো কিছু একটা দিয়ে দিচ্ছি, হালকা ব্ল্যাক, হালকা ব্ল্যাক। কন্ট্রোল এস, সেভ দিলাম। এখন যদি রিলোড করি তাহলে কি কিছু আসে? উইডথটা 100% দিছি, আসে না কেন বলেন তো? আসবে, আসবে। এখানে হাইট দেওয়া নাই এজন্য আসতেছে না। হাইট দিলে কিন্তু আসবে, কিন্তু আমরা হাইট দিব না কারণ হাইট অটোমেটিক্যালি পেয়ে যাবে, ডিসপ্লে ব্লকও দিতে হবে না, হাইটও দেওয়ার দরকার, কিছু দেওয়া লাগবে না। এখানে আছে বাট আসতেছে না, ঠিক আছে। পরবর্তীতে আসবে, হাইট দিলে আসবে অবশ্য, কিন্তু আমরা হাইট দিব না কারণ হাইটটা যখন না দিবেন তখন সে অটো কাজ করবে আর কি, হাইট। তো এই মেইন কন্টেন্টের ভিতরে আপনি কি করবেন? মেইন কন্টেন্টের ভিতরে 4টা বক্স নিতে যাচ্ছেন, 4টা বক্স। সো কি করবেন? মেইন কন্টেন্টের ভিতরে এসে ডট বক্স নামের ক্লাস নেবেন, একটা ক্লাস নেন। তারপরে এখানে একটা ক্লাস নেয়ার পরে এই ক্লাসটাকে একটু ডিজাইন করে দিই, ডট বক্স। এখানে উইথ কত দিব? 4টা রাখতে যাচ্ছি, ঠিক আছে, মেইনলি আর কি। তো 20% করে দিই, 20%। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইট। নর্মালি কি আসে? শো করতেছে? হাইট দিছি, উইথ দিছি, হাইট দিলাম। কন্টেন্ট ছাড়া আসে না আর কি, এভাবে সঠিকভাবে কাজ করতেছে না এই জন্য আর কি। আচ্ছা একটু দেখেন বডির ভিতরে হেডার মেইন। ও আচ্ছা, এখানেই তো আসেনি, আমাদের এখানে তো সেভ হয়নি, ঠিকঠাকভাবে সেভ হয় নাই, ঠিকঠাকভাবে সেভ হয় নাই। এর কারণটা কি? ও সরি, আমরা আগেরটাকে ওপেন করেছিলাম, ঠিক আছে, যার জন্য আর কি মূলত এই সমস্যা। এখন পাচ্ছে কিন্তু, ঠিক আছে। হাইটটা কেটে দিত, দেখি তো কি আসে এখন। আমরা আগের ওই যে ক্লাস 7 ওই ফাইলটা আর কি ওপেন করে রাখছি, ঠিক আছে, এই জন্য আসতেছে।
এই যে হাইট না দিলে কাজ করবে, ঠিক আছে? হাইট দিতে হবে এখানে, একটা দিয়ে দেন 350 পিক্সেল। ফোনের কাজ করতে পারেন, প্যাডিং দিতে পারেন, প্যাডিং 20 পিক্সেল দিতে পারেন, প্যাডিং অথবা প্যাডিং দিলে হচ্ছে জায়গা থেকে ইয়ে করবে, আমরা চাচ্ছি সরে যাবে আর কি, তখন মার্জিন দেন, মার্জিন 20 পিক্সেল করে দিলাম, মার্জিন 20 পিক্সেল দিলাম, একটা বক্স হয়েছে, ঠিক আছে? এরপরে আপনি এরকম ভাবে আরো কয়েকটা বক্স নিয়ে নেন, একটা বক্স নিলাম, তারপরে আরেকটা বক্স নিব বক্স 1, ঠিক আছে? তারপরে আরেকটা নিয়ে নেন বক্স 2, আরেকটা বক্স নিয়ে নেন বক্স 3, তিনটা বক্স আমরা নিয়ে নিলাম। এখন চাইলে তিনটা বক্সে আমরা কি করে দিতে পারি, একটা স্টাইল দিতে পারি, এই সেম স্টাইলটাই দিয়ে দেবো আমরা তিনটাতেই, বক্স 1, বক্স 2, তাহলে নরমালি আপনারা জানেন যে এরকম ভাবে আসবে আর কি, এগুলো কি হবে এখন নিচে নিচে চলে যাচ্ছে, ঠিক আছে? চারটা বক্সে আসছে, আর চারটা বক্স কি হয়েছে, চারটা বক্স কিন্তু নরমালি নিচে নিচে চলে গেছে। তো এই জিনিসটা আমরা এর আগেও দেখছি। জাস্ট এখন আমাদেরকে কি করতে হবে বলেন তো, যদি পাশাপাশি নিয়ে আসতে চাই, এটাকে পাশাপাশি এটাকে পাশাপাশি পাশাপাশি নিয়ে আসতে চাইলে ফ্লোট, থ্যাংক ইউ, ফ্লোট কি করে দেব, বক্স প্রথম বক্সকেও বলে দেব কি ফ্লোট লেফট নাকি, এরপরে সেকেন্ড এই বক্সটাকেও বলে দেব কি ফ্লোট লেফট, এরপর লাস্টে এটাকেও কি বলে দেব ফ্লোট লেফট। সবগুলোকে আমরা যখন ফ্লোট লেফট করে দেব তাহলে কি হবে ফ্লোট লেফট। এই কোডটা একদম ভেঙে ভেঙে করানো হয়েছে, কিন্তু দেখেন একদম ভেঙে ভেঙে। সো এখন কি হবে, এই যে পিছনের কালারটা চলে গেছে, এর কারণটা কি, এটার তো কারণ তো জানেন, ফ্লোট লেফট করার জন্য মেইন কন্টেন্ট থেকে ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে। এটা কিভাবে করব, ফ্লোট লেফট করলাম, ঠিক আছে? এটা ঠিক আছে। এখন ফ্লোট লেফট করলে আপনারা জানেন যে কি হয়, মেইন কন্টেন্ট বা যেখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ওখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে কালারটা মূলত চলে যায়, ঠিক আছে? মেইন কন্টেন্ট, এই মেইন কন্টেন্টকে কি করতে হবে এখন, আফটার নাকি আফটার করে বলতে দিতে হবে কি কন্টেন্ট, এটা ডিসপ্লে ব্লক এন্ড ক্লিয়ার বোর্ড। যখনই ফ্লোট লেফট করবেন এবং এভাবে চলে যাবে, সাথে সাথে আপনাকে কি করতে হবে, সাথে সাথে আপনি এভাবে ফ্লোট লেফট করে আফটার করে ফেলবেন আর কি। তাহলে কি হবে, তো সবগুলো আবার চলে আসবে, ঠিক আছে? এভাবে কিন্তু সবগুলো আপনার চলে আসতেছেন। আচ্ছা, এই যে ফারহান আপু একটা কোশ্চেন করছেন, বিষয়টা দেখেন, বিষয়টা কি, আমরা তো 100% বুঝি, ফর্মুলা এটা, এটা নরমালি কি 100%, ঠিক আছে? ধরেন যে এটা আমার দাদার সম্পত্তি হচ্ছে মনে করেন যে 100%, 100% মানে কি, আমার দাদার মনে করেন যে 100 বিঘা জমি আছে, ঠিক আছে? এই 100 বিঘা পুরোপুরিটাকেই মূলত বলা হচ্ছে আপনার 100%, ঠিক আছে? পুরোপুরি বলা হচ্ছে আপনার 100% দিয়ে। এখন এই 100% এর ভিতরে আমার দাদার 100 বিঘা থাক আর 200 বিঘা থাক, দাদাই ভালো জানে। কিন্তু দাদা যদি বলে যায় নাতি তোমারে আমি 100% দিয়ে দিলাম, মানে কি, দাদার 100 বিঘা থাকলে 100 বিঘার মালিক আমি, যদি বলে সে 200 বিঘা, যদি তার 200 বিঘা থাকে 200 বিঘার মালিক আমি, নাকি? বিষয়টা এটা না, বিষয়টা এটা। তো এটা ধরেন যে আমার 100%, মেইনটা 100%, সেখানে কত পিক্সেল থাকবে না থাকবে এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ এটা পরবর্তীতে ঝামেলা হবে যখন রেসপন্সিভ করতে যাবো। সো এই জিনিসটা তো বুঝতে পারছেন যে 100% কেন দিচ্ছি। এখন কথায় আসেন, এখন এটা আমার হচ্ছে দাদার আমি একা সন্তান বা একা আমি নাতি না, দাদার আমার নাতি হচ্ছে 4টা, রহিম, করিম, জব্বার, ঠিক আছে, আর আমি, ঠিক আছে?
তো 4টা নাতি। এখন দাদা পরে চিন্তা করলো যে মরে তো যাবো, একারে কেন দিব, 4 জন আছে 4 জনের সমান দিব। তখন কি করবো, দাদার সম্পত্তির ভিতর থেকে তো আমরা এই 4 জন সম্পত্তি পাবো নাকি। তখন আমাকে বলে দিচ্ছে যে 20% তুমি, তুমি 20%, তুমি 20%, তুমি 20%। ঠিক আছে, কত পার্সেন্ট হলো? 80%। আর বাকি 20% থাকলো, বাকি 20% আমি রাস্তাঘাটে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? সিম্পল ফর্মুলা, এর সাথে কোনো ফর্মুলা ইজি করা যায় না। না, এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ডিজাইন করতে পারবেন না। এই জিনিসটা বুঝতে হবে আপনাকে। এখন কি ক্লিয়ার ফারহান আপু আপনি? ওকে, থ্যাংক ইউ। আর আপনারাও ভালোভাবে বুঝতে পারছেন। ওকে, তো দেখেন এখন আমি কি করলাম, আমি 4টা ডিপ নিয়ে নিছি এখানে। ঠিক আছে, 4টা ডিপ নিলাম, 4টা জায়গায় জমি আমি ভাগ করে দিছি। তো 20% কেন নিলাম? অনেকে কোশ্চেন করতে পারেন 25% করে নিয়ে নিতে পারতেন। তো তাহলে কি থাকতো, 25% করে নিলে 4টা কলাম যদি আমি নিই, বা আমার 4টা যদি থাকে আর কি বরাদ্দর জায়গা আর কি, তাহলে কি হয়ে যেত, জায়গা এই যে মাঝখানে যে জায়গা রাখছেন রাস্তাঘাটের জন্য, এই জায়গা কি পাইতেন? পাইতেন না। একটা মডেল সিটি, ঠিক আছে, জায়গা অবশ্যই রাখতে হবে। পূর্ণরহমান, হ্যাঁ ভাই, ভালো একটা কথা বলছেন, একদম পুরো বাঙালিয়ানা। হ্যাঁ, আইল থাকতো না। আচ্ছা, এই যে আপনাদের মতো এরকম না থাকলে বলছেন ক্লাস করতে মজাই লাগে না, এই যে একটু করে আর কি আনন্দ দিবেন। পুরাই বাংলা। হ্যাঁ, না আমরা বুঝি, কিন্তু এই ধরনের কথা বুঝি, কারণ আমরা প্রত্যেকের সাথে আর কি গ্রামের একটা ভালো একটা ইয়ে চলে আছে আর কি। ঠিক আছে, গ্রামের একটা গন্ধ আর কি। আইল থাকতো না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আইল। আচ্ছা, এখন এই যে জমি জমা মাপামাপিতে যদি ঝামেলা করেন, দেখবেন সরকার এসে আপনারা ভেঙে দিবেন। ঠিক আছে, এই জন্য আর কি হাতেম তাই না হইলেও হাতেম তাই হইতে হয় আর কি, আমাদেরকে দিতে হয় জায়গা। তো জায়গা জমি অবশ্যই খালি রাখবেন। ঠিক আছে, একটু ফাঁকা ফুঁকি রাখবেন, না রাখলে পরবর্তীতে প্যাঁচ লেগে যাবে। এর ভাইয়ের ভিতরে ওর ভাই ঢুকে যাবে, পরে গন্ডগোল লাগে, দেখবেন যে পুরা ভাঙাচোরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো একটু গ্যাপ রাখবেন, এতটুকু গ্যাপ রাখলে আপনার মনে হয় খুব একটা ক্ষতি হবে না। সরকারি ফর্মুলা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সরকারি ফর্মুলা দিচ্ছি আর কি, ওয়েবের ফর্মুলা না। আচ্ছা, ওকে, যাই হোক, এখন আমরা কিন্তু এতটুকু কাজ করতে পারবো। ঠিক আছে, এতটুকু জায়গা এখন আমরা করতে পারবো। তো এখন আমাদের যে মেইন টপিক, সেই মেইন টপিক্সের ভিতরে আমরা এখন যাই। মেইন টপিকসটা কি, যখন এই সাইটটা ভাঙা হবে আর কি, বা এই সাইটটা আমি একটু মোবাইল ফোনে ভিজিট করি, সেভ করা আছে তো নাকি, সবগুলো সেভ করে নেবেন আগে। কন্ট্রোল এস সেভ করলাম, ফিল আপ করলাম, ওকে, ডান। এখন এই সাইটটা আমরা মোবাইল ফোনে ভিজিট করব। তো মোবাইল ফোনে আপনারা এই ইন্সপেকশনটা একটু মনে রাখেন আর কি, প্রত্যেকে ইন্সপেক্টরকে যাবেন আর কি, ইন্সপেক্ট অথবা কন্ট্রোল শিফট আই, এটাতে প্রেস করবেন। প্রেস করলে আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। এটা যদিও এরকম হয়তো বা নাও আসতে পারে, তো এখান থেকে আর কি ডক সাইড করা যায় আর কি। ঠিক আছে, তো দেখেন আর এটা সাইডে হয়ে যাবে আর কি, এখন সাইডে হয়ে যাচ্ছে। এরপরে আপনার এই যে এটা নিচে চলে আসতেছে আর কি, আপনার সুবিধা মতো আপনি যেখানে রাখতে যাচ্ছেন, এই যে এটা এই পাশে চলে আসতেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টেম। পুরোপুরি যদি নিতে চান, এই যে পপ আউট করে দিবেন আর কি, পপ আউট করে দিলেন। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, দুইটা অপশন, একটা যে তীর, হ্যাঁ, সিলেক্ট অ্যান এলিমেন্ট, কোন একটা এলিমেন্টকে ধরা যায় আর কি, সিলেক্ট করা যায়। এখানে যদি ক্লিক করেন, এই যে সবুজ আলোটা জ্বলে উঠলে সিলেক্ট করতে পারেন কোন একটা এলিমেন্টকে, এবং ক্লিক করার সাথে সাথে এটা এই যে এখানে দেখেন পাশে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই যে এটাতে ক্লিক করবেন, সাথে সাথে এই যে চলে আসছে বক্স। ঠিক আছে, আবার এটাতে ক্লিক করবেন, এই যে বক্স 2 চলে আসবে, দেখছেন বক্স 1। আবার ক্লিক করেন, এই যে এটাকে ধরবেন, এইভাবে ধরে ধরে আর কি আমরা এখান থেকে ডিজাইনও নিতে পারবো, এলিমেন্টকে আমরা ধরতে পারবো। এই যে দেখেন বক্স 2 এর ডিজাইনটাও চলে আসছে। ঠিক আছে, সব কিছু কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে। চাইলে সব চেঞ্জও করা যায়, যে রেড করে দিতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন এখান থেকে, এলিমেন্ট থেকে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই যে ডিভাইস টুলবার আর কি, ডিভাইস মানে ডিভাইস কম্প্যাটিবল করার জন্য মূলত আপনার এই জিনিসটা লাগে আর কি। তো এখানে ক্লিক করলে সাথে দেখবেন উপরে একটা
মাপামাপির জায়গা চলে আসছে, ঠিক আছে, কোন ডিভাইস আপনি রাখতে যাচ্ছেন এই জিনিসটা চলে আসতেছে। এটাকে পপ আউট করে দিবেন আর কি, মিনিমাইজ করে দেন। মিনিমাইজ করলে এখানে দেখেন রেসপন্সিভ একটা অপশন আছে, এবং এখানে মূলত দেওয়া হয় আপনার হাইটটা এখানে দেওয়া হয় উইথ, ডিভাইসের উইথ কতটুকু বা কোন ডিভাইসে মূলত আপনি চেক করতে যাচ্ছেন, ঠিক আছে, কোন ডিভাইসে চেক করতে যাচ্ছেন সেই ডিভাইসের উইথটা এখানে বসা দিবেন। তো নর্মালি আপনার রেসপন্সিভ নর্মালি করতে গেলে মোবাইল ফোনের জন্য করতে হয় আপনার 320, ঠিক আছে, মোবাইল ফোনের জন্য করতে হয় 320, যেগুলো আছে ট্যাব রিলেটেড আর কি, ট্যাব রিলেটেড এগুলোতে করতে হয় 768, এবং যেগুলো আপনার ডেস্কটপ আর কি মিনিমাম করতে হয় এখানে 1120 পিক্সেল উইথ ধরতে হয় আর কি। তো এটা কেন ধরতে হয় এটা একটু পরে দেখবেন। এই যে দেখেন এখানে 320 দিব, দেখেন এটা মোবাইল ফোনের হয়ে গেছে, দেখছেন এটা কি অবস্থা, মোবাইল ফোন বেজ হয়ে গেছে আর কি। দেখেন মোবাইল ফোনে যদি কন্টেন্টের অবস্থায় হওয়া হয়, এটা তো ডিপ, এটা তো মূলত আমরা কন্টেন্টই রাখবো। এখন আপনার ছবি রাখছেন এখানে, দেখবেন ছবিটা একদম এই অবস্থা শেষ, ভাঙিয়ে গেছে, ভালো লাগবে। এখানে মোবাইল ফোনে একটাই রাখা দরকার, নিচে নিচে শো করবে, ঠিক আছে, নিচে নিচে শো করবে, যে কোনো ওয়েবসাইটে গেলে তাই দেখবেন, ঠিক আছে, মূলত নিচে নিচে নামিয়ে দেওয়া হয়। তো এটা গেল এখানে। তো এখানে সিস্টেম বানায় রাখা যায়, যেমন মোবাইল ফোনে তো আমি বানায় রাখছি যে গ্যালাক্সি S5 এ 360 আর কি বাই ডিফল্ট, পিক্সেল 2 তে যে 411 পিক্সেল 2 XL এটা। তো আমি ধরছি মিনিমাম, ঠিক আছে, আমি ধরছি হচ্ছে আপনার মিনিমামের হিসাব আর কি। তো মিনিমাম আপনার যে কোনো একটা পিসি আর কি বা মোবাইল 320 পিক্সেলের নিচে হয় না, এটা মনে রাখবেন আর কি। মিনিমাম আপনার 320 পিক্সেল হয়, আমি আপনাদের এটা নোট করে দিই। এটা মিনিমামের হিসাবে একটু পরে, এখন হয়তো মাথার ভিতর আপনাদের ঢুকবে না, একটু পরে ঢুকবে। অনেক রকমের মোবাইল আছে, ঠিক আছে, কারণ আপনার মোবাইল ধরেন যে আমার মোবাইলের চাইতে বড়, এখন আপনার মোবাইলের ডিসপ্লে ধরেন যে 411 পিক্সেল উইথ এটা, হ্যাঁ উইথ হচ্ছে 411 পিক্সেল। আপনার বড় ভাইয়ের মোবাইলের ডিসপ্লে মনে করেন যে 520 পিক্সেল, হতেই তো পারে, কারণ ছোট বড় মোবাইল আছে। তবে একটা মিনিমাম উইথ আছে, যেই উইথের নিচে আর কি কোনো মোবাইল হয় না, চায়না বলেন আর এই ভিয়েতনামের বলেন। তো মিনিমাম একটা উইথ থাকে, যে উইথটা ধরে রেসপন্সিভ করতে হয়, মিনিমাম একটা উইথ, ঠিক আছে। মিনিমাম উইথটা হচ্ছে আপনি ধরবেন 320 পিক্সেল, যেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের জন্য মিনিমাম উইথ 30 পিক্সেল ধরতে হবে কি। যাই হোক, এটা কেন ধরতে হবে পরে বুঝাচ্ছি। হাইটের হিসাব ধরতে হয় না, কারণ আপনার হাইট কত বড় আছে এটা কোনো বিষয় না, কলামগুলোই মূলত জগা খিচুড়ি পাকবে, ঠিক আছে। হাইটটা কোনো বিষয় না, হাইটটাকে মাথা থেকে ঝেড়ে ফেলবেন রেসপন্সিভ করার সময়, সেটা যত টুরি নামক রাখেন এটা কোনো বিষয় না। হাইটটা মাথায় রাখার দরকার নেই, একমাত্র মাথায় রাখতে হয় এই যে মিনিমাম উইথটা কি, ঠিক আছে, উইথটা শুধুমাত্র কাজে লাগবে। এরপরে এরকম ভাবে আপনার ট্যাবলেট আছে, ট্যাব, ঠিক আছে, ট্যাবের জন্য কি করতে হবে, ট্যাবের জন্য মিনিমাম একটা উইথ থাকবে, যে উইথটা হচ্ছে 768 পিক্সেল, ঠিক আছে, মিনিমাম উইথ থাকবে 768 পিক্সেল, মিনিমাম উইথ 768 পিক্সেল। তো এটা হচ্ছে আপনার ট্যাবের জন্য, ট্যাব ভার্সনের জন্য। এরপরে আপনার উইন্ডোজ আর কি বা ল্যাপটপ বা ডেস্কটপ থাক, যেটাই থাকুক আর কি, ল্যাপটপ অথবা ডেস্কটপ, এখানেও একটা মিনিমাম উইথ আছে। এই যেমন আমারটা মনে হয় সবচেয়ে ছোট ল্যাপটপ, হ্যাঁ আমারটাই মনে হয় সবচেয়ে ছোট ল্যাপটপ, এখানেও মাপি আর কি, একটু দেখেন ডিসপ্লে সাইজ 1363 পিক্সেল উইথ 1363 পিক্সেল, ঠিক আছে, 1363। তো এই 1363 এটা হচ্ছে আমার ল্যাপটপের, ঠিক আছে। তো এর সাথে অনেক বড় ল্যাপটপ থাকে, তো এখানে মিনিমাম আমরা ধরবো 1120 পিক্সেল আর কি, এটাকে মিনিমাম ধরবো। তো এই হিসাবগুলো একটু মাথায় রাখতে হবে। যাই হোক, এটা একটু পরে বুঝতে পারবেন কেন রাখবো, ঠিক আছে, কারণ আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করেই আমাদের যে ওয়েবসাইটটা আপনি দেখতেছেন এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করবো আমাদের এই ক্যালকুলেশনটাকে ধরেই। যেমন আইপ্যাডে ঢোকেন, ঠিক আছে, 768 দেখছেন, 768 মিনিমাম আর কি আইপ্যাড প্রোটা আবার একটু বড়, এটা রোটেট আইপ্যাড প্রো 1024, ঠিক আছে, সারফেস ডিউ এটা। এই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, এটা বাদ দিই, এটা দরকার নেই এখন আপাতত। আচ্ছা, এখানে জাস্ট ক্রস করে দিলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। কাজ করবে না এখানে 100% আছে তো কাজ করবে। তো রেসপন্সিভের হ্যাঁ মিনিমাম হিসাবটা জানলেই হবে, হ্যাঁ আর কিচ্ছু দরকার নাই, মিনিমামের হিসাবটা জানলেই আর কিচ্ছু লাগবে না। তো এখন মূলত আমি নিচে রেসপন্সিভের কাজ করব। তো এখানে আমি একটু লিখে রাখি, অথবা আপনারা রেসপন্সিভের জন্য আলাদাভাবে সিএসএস ফাইলও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, লিখলে এখানে আমরা রেসপন্সিভের কাজ শুরু করব। তো রেসপন্সিভের জন্য একটা ফর্মুলা আছে। প্রথমত ফর্মুলার নামটা হচ্ছে, প্রথমত দিতে হবে @, এরপর এখানে লিখতে হবে মিডিয়া। ঠিক আছে, লিখতে হবে মিডিয়া, তারপরে এখানে লিখতে হবে ডিসপ্লে, সরি ডিসপ্লে না, স্ক্রিন, স্ক্রিন। ঠিক আছে, এখানে লিখতে হবে স্ক্রিন, মিডিয়া স্ক্রিন। এখানে লিখতে হবে এন্ড, লিখে এখানে লিখতে হবে আপনার মূলত ডিভাইসের সাইজটা আর কি। ঠিক আছে, ডিভাইসের সাইজটা এখানে লিখে এর ভিতরে আপনাকে কাজ করতে হবে। তো এই এন্ড এর ভিতরে মূলত আপনি লিখবেন যে আসলে কি করতে যাচ্ছেন। এখানে আপনি লিখবেন মিনিমাম উইথ, লিখে এভাবে দিয়ে এখানে লেখেন 320 পিক্সেল, যেটা আমাদের মোবাইলের জন্য। সেখানে আমরা মোবাইলের জন্য রেসপন্সিভ করতেছি, আমরা এখানে লিখে রাখি আর কি। মোবাইল রেসপন্সিভ, ঠিক আছে, মোবাইল রেসপন্সিভ। with 320 পিক্সেল। সো এখন দেখেন এই মিনিমাম উইথ 320 পিক্সেল কেন দিচ্ছি। ঠিক আছে, তো মিডিয়া স্ক্রিন মূলত এটা আপনাকে লিখতে হবে। আপনি এই যে উপরে যে ডিজাইনটা করছেন এই বক্সগুলোতে, উপরে যেটা করছেন এটা কি, এটা হচ্ছে জেনারেল। ঠিক আছে, এটা যে কোনো জায়গাতেই কাজ করবে, তবে এটা হচ্ছে আপনার ফোর্স। এই যে এখানে যা লিখবেন এখন এটা হচ্ছে ফোর্স, শুধুমাত্র 320 পিক্সেলের যে সকল ডিভাইস ওই ডিভাইসগুলোতে কাজ করবে। এই জন্য আমরা লিখলাম কি মিডিয়া স্ক্রিন। ঠিক আছে, অ্যান্ড মিনিমাম ওই 320 পিক্সেল, জাস্ট এভাবে লিখতে হবে। এটা আমারও মাঝে মাঝে মনে থাকে না, ঠিক আছে, কিভাবে লিখতে হয় আর কি, তবে এটা মুখস্থ করে ফেলবেন আর কি, এটা লাগবেই। তো এখানে মিনিমাম ওই 320 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে আপনি এখন যা লিখবেন সেটাই কাজ করবে। এখন আপনি কি চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন। আপনি চাচ্ছেন যে যখন 320 পিক্সেল হবে তখন কি হবে, তখন এই যে বক্সটা আছে না, এই বক্সের নাম কি, এই বক্সগুলা আপনার কি হয়ে যাবে 100% হয়ে যাবে। এই বক্সগুলো কি হয়ে যাবে 100% হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো, জাস্ট যেটা করবেন এখানে উইথটা নরমালি দেয়া আছে কোথায়, এই যে বক্সের ভিতরে না, বক্স, এই বক্সগুলোতে তো মূলত দেয়া আছে উইথ। সো আপনি যেটা করতে পারেন এই বক্সটাকে আবার এখানে কল করবেন, শুধুমাত্র এখানে বক্সটাকে কল করবেন ডট বক্স, অথবা যেটা করতে পারেন আপনি এই বক্সের যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এই ডিজাইনটা হুবহু কপি করে ফেলতে পারেন, হুবহু কপি করে ফেলতে পারেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন আবারও। না না না, এটা বাই ডিফল্ট এটা ইউজ করবেন সবসময়, তাহলেই হবে। বাই ডিফল্ট সবসময় 320 পিক্সেল মোবাইলের জন্য ইউজ করবেন, তাহলেই হবে। ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই। তো এখন এখানে উইথ কত দেয়া আছে 20%। আপনারা এখন বলেন আমি কত করব এটা, আমি চাচ্ছি এই পুরো জায়গা একজনে ধরে খাবে, একজনে ধরে খাবে পুরো জায়গা, তাহলে আমি কত করব 100%। ওকে, ধন্যবাদ পার্সেন্ট ভাই। জাস্ট এখানে কিছু করতে হবে না, আপনার 20% করা আছে, এখানে আপনি করে দেন 100%। ঠিক আছে, 100% করে দেন। এবং এখানে কি ফ্লোট লেফট করার দরকার আছে, আর মোবাইলে ফ্লোট লেফট করার দরকার আছে, কেটে দেন, কোনো সমস্যা নাই। মার্জিন যদি দেওয়ার দরকার থাকে দেন, যদি দেওয়ার দরকার না থাকে তাহলে কি দেওয়ার দরকার আছে, দরকার নেই। ঠিক আছে, এই যে এইগুলো দিয়ে দিলাম। এখন সেভ করেন, সেভ করে আপনি এখানে গেলে কি পাবেন
আচ্ছা, ভালো কথা। মিনিমাম উইথ দিছি, দেখছেন মিনিমাম উইথ দেওয়ার জন্য কি করছে। মিনিমাম উইথ মানে মূলত আপনার যেটা হয় সেটা হচ্ছে মিনিমাম উইথ ধরেন যে আপনি দিছেন কত 320 পিক্সেল। এখন যখনই 320 পিক্সেল বলে দিচ্ছেন সাথে সাথে যেটা হবে মিনিমাম উইথ, এটা তো মিনিমাম উইথ, এরপর এটার ম্যাক্সিমাম উইথ থাকে না, এটা থাকে একটা ম্যাক্সিমাম উইথ। এই ম্যাক্সিমাম উইথ সে ধরে নিচ্ছে কি আনলিমিটেড। এই ম্যাক্সিমাম উইথ সে ধরে নিচ্ছে কেমন কি আনলিমিটেড। কি করে নাই, ক্লোজ করে না নাকি? ও, তারপর কাজ করলো কেন? ক্লোজ করিনি তারপর কাজ করলো কেন? ক্লোজ না করেও কাজ করছে, কি অবস্থা দেখছেন? দেখছেন এখন কিন্তু 100% হয়ে গেছে। মানে কি আমি মিনিমাম উইথ দিছি, এখন মিনিমাম উইথ আমার কত, আমার মিনিমাম উইথ কিন্তু হচ্ছে 320 পিক্সেল। মানে সে 320 পিক্সেল থেকে আমার এই ডিসপ্লে হচ্ছে আপনার কত, এই পুরাটাই নিয়ে নিছে। ঠিক আছে, তো এখানে আপনি আরেকটা বলে দিতে পারেন ম্যাক্সিমাম উইথ। ম্যাক্সিমাম উইথটাও ইউজ করা যায়। ম্যাক্সিমাম উইথ বলে দিতে পারেন 767 পিক্সেল। আচ্ছা, দেখেন তো কাজ করে কিনা এই ফর্মুলাতে। 767 কেন দিলাম, কারণ আমার ট্যাব হচ্ছে আপনার 768। তো 768 নিচ থেকে 768 নিচ থেকে যতগুলো আছে সকল কিছুতে কি হবে, মোবাইল ধরবে। এই জন্য দিলাম এখানে ম্যাক্সিমাম উইথ আর কি। যদি এখন আমি রিলোড করি তাহলে কি হচ্ছে, এখন আবার ঠিক আছে। হ্যাঁ দিচ্ছি ম্যাক্সিমামটাও দিচ্ছি। মিনিমাম আর ম্যাক্সিমামের হিসাবটা আজকে বোঝাবো, সমস্যা নেই। এখন ইন্সপেক্টে যাই একটু। ইন্সপেক্টে গিয়ে এটাকে আমি গ্যালাক্সি S5 করে দিই। এটা কাজ করেনি, কাজ করতেছে না, কাজ আছে একটু, হয়তো এখানে একটু ভুল করছে আমরা। মিনিমাম উইথ এবং এখানে হয়তো আমাদের লেখার দরকার ছিল এন্ড আর কি, এন্ড ম্যাক্সিমাম উইথ, এটা মনে হয় লেখা উচিত ছিল আর কি। দেখুন কাজ করে কিনা। দুটা প্রপার্টি একসাথে লিখতে হয় আর কি, তো এটা মনে হয় কাজ করতেছে না। সেখানে ম্যাক্সিমাম উইথ করে দেখি তো, ম্যাক্সিমাম উইথ আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। এখন কাজ করার কথা আর কি। আমাদের মনে হচ্ছে ফর্মুলাটা লিখতে একটু ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে ফর্মুলাটা লিখতে ভুল হয়েছে। এই যে এই জায়গায় কোথাও একটা ভুল করছি আমরা। কাজ করি, এটা আমরা একটু দেখে আসি। ফর্মুলাটা হয়তো আমাদের একটু ভুল হয়েছে আর কি। W3 স্কুলস এখান থেকে দেখতে পারবেন। আপনাদের যদি কোথাও ভুল হয়ে যায় বা কোথাও বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে W3 স্কুল চাইবেন, সেখানে একটু সার্চ করবেন। মিডিয়া, আমাদের এটাকে বলা হয় মূলত মিডিয়া কোয়েরিজ। এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন মিডিয়া কোয়েরিজ, ঠিক আছে, এখান থেকে আপনি পেয়ে যাবেন রেসপন্সিভ মিডিয়া কোয়েরিজ। এখানে ক্লিক করেন তাহলে ঢুকে যাবে। ও সরি, আমরা একটু ভুল করছি, দেখছেন অনলি স্ক্রিন লিখতে হবে আর কি, অনলি স্ক্রিন। ঠিক আছে, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ, এভাবে সবকিছু ঠিক আছে, জাস্ট আমরা লিখি অনলি, এই জন্য কাজ করতেছিল না। তো এখান থেকে সবকিছু সিস্টেম দেওয়া আছে, যে সবগুলোতে লেখা আছে অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ 768 পিক্সেল। মিনিমাম উইথ 768 পিক্সেল। তো মিনিমাম উইথ অ্যান্ড ম্যাক্সিমাম উইথ দুইটা একসাথে ইউজ করা যায়। হ্যাঁ, মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ এখানে ফর্মুলাটা ইউজ করেনি আর কি, এটা আগে হয়তো ইউজ করতো আর কি। ম্যাক্সিমাম উইথ এটা একটু দেখতেছি আর কি।
যাই হোক আমরা এখানে জাস্ট অনলি লিখতে হবে, ঠিক আছে, মিডিয়া অনলি, ঠিক আছে, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল, মিডিয়া অনলি স্ক্রিন। এখন রিলোড করে দেখি একটু আমাদের পেজটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা, এটা কেটে দিয়ে আবার আসতে হবে। আবারও লিখি @media only screen and maximum with 320 পিক্সেল, ঠিক আছে, 320 পিক্সেল, অথবা আমরা দিলাম মনে করেন যে একটু বেশি দিই 768 পিক্সেল ম্যাক্সিমাম, এই জন্য কাজ করেন, ঠিক আছে। এখন এখানে আমরা দিয়ে দিলাম যে ডট বক্স, এই ক্লাসটা শুধুমাত্র ধরবো এবং এই ক্লাসটাকে উইথটা করে দেবো কত, উইথটা করে দেবো ধরেন যে 100%, উইথটা করে দেবো 100%, বাকি সবগুলো ঠিক থাকবে। এবার কাজ করবে। আচ্ছা দেখাচ্ছি ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্সটা একটু বোঝাচ্ছি, আগে দেখেন সিস্টেমটা কাজ করে কিনা। এখন ইন্সপেক্ট করেন এবং এটা দেখেন, তাহলে এবার কাজ করবে আশা করা যায়। এবার দেখছেন কাজ করতেছে, গ্যালাক্সি S5 এ এখন কাজ করতেছে, ঠিক আছে। তো বাকিগুলো কাজ করতেছে না, বাকিগুলো কাজ করতেছে না কেন? বাকিগুলো কাজ করতেছে না ঠিক এইভাবে এই ফাংশনের ভিতরে, তবে এটার নিচে আর কি, এখানে আপনি আবার বক্স 1 যেটা আছে, বক্স 1 কেও বলে দেন তোমারও উইথটা হয়ে যাবে 100%, ঠিক আছে, উইথটা 100% করে দেন। তাহলে কি হবে, তাহলে আপনি দেখবেন এই বক্সটাও 100% হয়ে যাচ্ছে। বাকিগুলো এগুলো আছে, এগুলোকে এখন বলে দেন ডট বক্স 2, এটাকে একটা উইথ দিয়ে দেন, উইথটা 100%, তাহলে এটাও কাজ করবে। এবং লাস্টে যেটা আছে বক্স 3, এটাকে করে দেন উইথ 100%, তাহলে কিন্তু সেও জাস্ট আমি যতটুকু চেঞ্জ করবো ততটুকুই চেঞ্জ করবো। এখন কিন্তু সবগুলো আমার নিচে নিচে কাজ করতেছে, ঠিক আছে। এবং এটাকে আপনার যদি বড় করতে থাকেন, রেসপন্সিভ করি আমরা, রেসপন্সিভ একটু বড় করতে থাকেন আস্তে আস্তে, যখনই কি হয়েছে ম্যাক্সিমাম উইথ কত আমার, এটা দেখবেন এখন ম্যাক্সিমাম কত 768 পিক্সেল ইউজ করছি আমি এখানে, এখানে লিখে দেখাই 768 পিক্সেল, তখনও এটা কাজ করতেছে। বাট এখানে 769 দেন, সাথে সাথে দেখেন কাজ করবেন 768 পিক্সেল পর্যন্ত সে ফুললি কি পাচ্ছে। এখানে যে ডিজাইনটা আপনি দিয়েছেন ম্যাক্সিমাম উইথ 768, মানে কি ম্যাক্সিমাম উইথ 768 পর্যন্ত আপনার এখানে যে ডিজাইনগুলো বলে দিবেন এই ডিজাইনগুলো সে প্রায়োরিটি বেশি দিবে, ঠিক আছে। ম্যাক্সিমাম উইথের কাজটা হচ্ছে এটা, মানে ম্যাক্সিমাম উইথ আপনার হচ্ছে ম্যাক্সিমামটা উপরে আর মিনিমামটা হচ্ছে নিচে, ঠিক আছে। তো ম্যাক্সিমামটা হচ্ছে যখন 768 পিক্সেল বলছেন, তো এই 768 নিচে থেকে, ঠিক আছে, 768 নিচে থেকে যত পিক্সেলই থাকুক না কেন, সকল পিক্সেলে সে পেয়ে যাবে কয়টা করে, এরকম একটা করে পেয়ে যাবে, ঠিক আছে, এরকম ভাবে একটা করে পেয়ে যাবে। আর যখনই আপনার 768 উপরে চলে যাবে সাথে সাথে কি হয়ে যাবে, আগের ডিজাইনটা পেয়ে যাবে, 768 উপরে যাওয়ার সাথে সাথে সে আগের ডিজাইনটা পেয়ে যাবে। এখন আপনি এই 768টা না বলে আপনি এখানে বলে দেন যে 320 পিক্সেল, 320 পিক্সেল, তাহলে দেখবেন কি ম্যাক্সিমাম উইথ 320 পিক্সেল বলে দিয়েছেন না। তো এখানে রিলোড করেন, এখানে যখনই বলবেন আপনি কত 320, তাহলে দেখবেন এটা কাজ করতেছে, এটা ভাবে কাজ করবে, ঠিক আছে। 320 পিক্সেল এটা কাজ করবে। বাট 320 পিক্সেলের চাইতে আপনি উপর দিকে যান, দেখেন কি হয়, 320 পিক্সেলের একটু যদি উপরে যান 321 যদি করেন, তাহলেও এই যে 320 পর্যন্ত বা 320 এর নিচে যত আছে সবগুলোতে কি হবে, একটাই থাকবে। বাট যখন আপনি 320 এর উপরে চলে যাবেন, 320 করলে এরকম
বাট 321 করার সাথে সাথে আপনার কি হয়ে যাবে, এই অবস্থায় আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, সো এই 320 পিক্সেল পর্যন্ত এটা হচ্ছে তার ম্যাক্সিমাম উইথ আর কি। তো ম্যাক্সিমাম উইথটা বুঝতে পারছেন? হ্যাঁ, হবে হবে, কাজ করবে, সমস্যা 100% না দিয়ে আপনি এখানে বলে দেন 80% কাজ করবে সবগুলোকে। আমি জাস্ট এটা দেখাইলাম। ঠিক আছে, এটা আপনাদের মতো করে আপনার ডিজাইন যে যতটুকু তাকে দিতে চাচ্ছেন আর কি ততটুকু তাকে বলে দিবেন। তো আপাতত ফর্মুলাটা বুঝতে পারছেন কিনা এইটা দেখেন। রেসপন্সিভ করার ওয়ে অন্যরকম। ঠিক আছে, এটা যদি আপনাদের শিখাচ্ছি তবে রেসপন্সিভ করার ওয়েটা অন্যরকম একটু। এই যে ঠিক আছে, 80 করে দিয়েছি আর কি, এখন 80 করে দিছি, তাহলে সে এভাবে পাচ্ছেন 320 পিক্সেল পর্যন্ত। ঠিক আছে, 320 পিক্সেল পর্যন্ত এতটুকু পাচ্ছেন। তো এখন আপনি চাচ্ছেন 768 পিক্সেল পর্যন্ত আরেকটা দিতে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আবারও এইগুলোই লিখবেন, এটাকে আবারও কপি করেন, পুরোটাকেই কপি করলাম, সময়টাকে বাঁচাই, এভাবে লিখলাম। জাস্ট এখানে কি করে দিবেন, আপনি লিখে দেন 768 পিক্সেল, 768 পিক্সেল। তো 768 পিক্সেলে প্রত্যেকটার জায়গা কতটুকু হবে, 50%। এটাকে করে দিবেন কি 50%, তাহলে কি হয়ে যাবে, এটাকেও 50% নাকি কম দিবেন, 50%। ঠিক আছে, এখন দেখেন কি হয়, এখন কি হবে বলেন তো, নরমালি এখন কি হবে, নরমালি এখন কিন্তু নিচে নিচে আসবে। জাস্ট আমাদেরকে এখন কি করতে হবে বলেন, 45 বা 40 দিব। আচ্ছা ঠিক আছে, 45 বা 40 দিই। ঠিক আছে, একটু জায়গা রাখার দরকার আছে। হ্যাঁ, 40 দিই, এটাকে দিব 40 এবং এটাকে দিব 40, এটাকেও 40 করে দিলাম। কিন্তু এলিমেন্টগুলো কিন্তু 40 করে নিলেও কি হবে, এই যে 40 করে দিলে ঠিক আছে, অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে, দুইটা করে পাচ্ছে আর কি। ঠিক আছে, তো দেখেন বিষয়টা কি হলো, 320-এ কি হচ্ছে একটা, তাই না, 320-এ কি হচ্ছে একটা করে থাকতেছে। তারপরে আপনার 321 যদি করেন, ম্যাক্সিমাম 768, মিনিমাম 321-এ 768-তে সেম। ঠিক আছে, আর এর নিচেরটা যদি এটাকে উপরও করা যায়, না এটা মিনিমাম না, আমি দিয়ে দেখলাম আর কি, ম্যাক্সিমামই করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম উইথ আর কি, মানে 320-এর ওপর থেকে আর কি, বা 321 থেকে 768 পর্যন্ত। ঠিক আছে, এটা পাবে ছোট করতে থাকেন আস্তে আস্তে, এবং উপরের দিকে দেখেন কি হচ্ছে, 768 আর কি, বা 767-তে দুইটা। ঠিক আছে, 768-তে দুইটা, 769-এ তিনটা। ঠিক আছে, মানে এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম আর কি। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম করছি কত, 768 না, 768 পর্যন্ত তো সে দুইটা করে পাবে, 768 পর্যন্ত দুইটা করে পাবে। এরপর আমাকে কি করতে হবে এখন, কিসের জন্য, আপনার ট্যাবলেটের জন্য, সরি আপনার মোবাইল ইয়ার জন্য আর কি, ল্যাপটপের জন্য। ঠিক আছে, এই যে দেখেন 768-তেও সে দুইটা পাচ্ছে, বাট 769-এ কি পাবে, দুইটা কিন্তু আর পাবে না, তখন সে তিনটা হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার সে তিনটা হয়ে যাচ্ছে। এক্ষেত্রেও তাকে বলে দিতে হবে এখন যে সে হচ্ছে আপনার ফুললি আবার পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, হ্যাঁ 321-এ তো দুইটাই পাচ্ছে নাকি, 321-এ কয়টা পাচ্ছে,
321-এ 2টা পাওয়ার কথা, বাট আমাদের 2টা পাচ্ছে কোথা থেকে? একটা ওয়েব যদি মোবাইল এবং ডেস্কটপ, এটা আমি বুঝতে পারলাম না ভাই, একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে দুটাতে একসাথেই তো আপনি দেখতে পাবেন। যখন এটাকে রোটেট করতেছি তখন তো একসাথে মোবাইল এবং ডেস্কটপের দুইটাতেই, কারণ একসাথে তো দুইটাতে দেখা যাবে না। ঠিক আছে, একসাথে তো দুইটাতে দেখা যাবে না, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? দেখেন এখন ঠিক আছে কিনা। যাই হোক, আমরা এই থিওরিটা জাস্ট নিয়ে রাখেন আর কি, কারণ এভাবে রেসপন্সিভ করতে অনেক সময় লাগে, এভাবে রেসপন্সিভ করতে অনেক বেশি সময় আমাদের লাগবে। সো আমাদের রেসপন্সিভের সিস্টেমটা একটু অন্যরকম ভাবে করব, ঠিক আছে? কারণ আপনাদের এই জিনিসটা একটা জিনিসের জন্য বোঝালাম, মূলত আমাদের রেসপন্সিভ করতে হচ্ছে কি দিয়ে, মূলত কলামগুলোকে রেসপন্সিভ করতে হচ্ছে না, এই জিনিসটা তো বুঝতে পারছেন যে মূলত আপনার কলামের উইডটাই মূলত রেসপন্সিভ হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনাদের রেসপন্সিভের জন্য মূলত যেই ইয়েটা আমরা ইউজ করব সেটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপ ইউজ করবো আর কি, ঠিক আছে? আর বুটস্ট্র্যাপটা মূলত এই যে আপনার যে কলামগুলো দেখতেছেন এই কলামগুলো নিয়ে কাজ করে আর কি, কলামগুলো নিয়ে মূলত আপনার রেসপন্সিভ কাজগুলো করে আর কি। তো এই বুটস্ট্র্যাপটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে রেসপন্সিভটা আসলে আমরা বুটস্ট্র্যাপই করতে পারি। মূলত বুটস্ট্র্যাপটা ল্যাঙ্গুয়েজটা হয়েছে মূলত আপনার এই রেসপন্সিভ কাজের জন্য, কারণ আপনি এই প্রত্যেকটা এলিমেন্টকে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ প্রত্যেকটা ডিভাইসে করতে দেন সেক্ষেত্রে আপনার সময় লাগবে প্রচুর পরিমাণে এভাবে। তো এই সকল কথা চিন্তা করে আপনার CSS3 এর একটা ফ্রেমওয়ার্ক আছে, CSS3 এর একটা ফ্রেমওয়ার্ক আছে যে ফ্রেমওয়ার্কটাকে মূলত আমরা ইউজ করি। তো CSS3 এখানে যেমন আপনি CSS3 ইউজ করতেছেন, সো ওখানে CSS3 আপনাকে ইউজ করতে হবে। CSS3 এর একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপ দিয়ে না, এই বুটস্ট্র্যাপ ইউজ করলে এই কোডগুলো লিখতে হবে না, মূলত এই কোডগুলো যাতে লিখতে না হয় তার জন্য মূলত আমরা হচ্ছে বুটস্ট্র্যাপটা ইউজ করব। সেই কোডগুলো আপনি লিখতে অনেক সময় লাগবে, এই জন্য মূলত বুটস্ট্র্যাপটা ইউজ করা হয়েছে। এই যে বুটস্ট্র্যাপটা আপনাদের একটু দেখাই, বুটস্ট্র্যাপ দেখছেন, বুটস্ট্র্যাপটাতে প্রথমত আপনি যেটা পাবেন রেসপন্সিভ, যেমন এখানে দেখেন ল্যাপটপ বা ডেস্কটপ, এটা হচ্ছে আপনার ল্যাপটপ, এটা মোবাইল ফোন, তিনটাতে দেখেন আপনার কলামগুলো কি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। তো বুটস্ট্র্যাপের কোড যখন আমরা লিখবো, ঠিক আছে, তখন আমাদের যেটা হবে, তখন আমরা খুব সহজেই এই কোডগুলো আমরা লিখতে পারবো, ঠিক আছে? এবং আমাদের আলাদাভাবে এই কোডগুলো তখন আর লিখতে হবে না, আলাদাভাবে এই কোডগুলো তখন আমাদের লিখতে হবে না। জাস্ট আপনাদের এই সিস্টেমটা বুঝালাম। বুটস্ট্র্যাপের ভিতরে এইগুলো জিনিসগুলো লেখাই আছে, বুটস্ট্র্যাপের ভিতরে যেগুলো আপনাকে এভাবে আলাদা করতে হচ্ছে এটা লিখতে হচ্ছে। তবে ঠিক আছে, এটা আপনি যদি না বুঝতেন তাহলে কিন্তু বুটস্ট্র্যাপটা করতে পারবেন না। সো আমি বলি, এই জিনিসটা কি ক্লিয়ার আছেন কিনা বলেন? মূলত কলামগুলোকে কিভাবে আমি ডিভাইস আর কি পাচ্ছি, এগুলো নিয়ে আপনাদের কোড করতে হবে না, এগুলো আপনাদের কোড করার দরকার নেই, কারণ এগুলো আগের সিস্টেম করতাম এবং এটা এখন বর্তমান প্রফেশনাল হিসেবেও ধরা হয় না আর কি। এটা লাগবে বলতে কি আমি বলি, এই জিনিসটা আপনাদের লাগতে পারে, হয়তো বা দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপেও আপনার, যদিও বুটস্ট্র্যাপে আপনার আলাদাভাবে কোড করার প্রয়োজন হয় না, রেসপন্সিভের জন্য সবকিছু প্রিডিফাইন্ড করাই থাকে, ঠিক আছে? এই জন্য মূলত আপনাকে যেটা করতে হবে, এই জিনিসটাকে বুটস্ট্র্যাপে করলে অটোমেটিক্যালি আপনার রেসপন্সিভ হয়ে যাবে, যার জন্য আপনাকে এগুলো করতে হয় না। কারণ মূলত আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন রেসপন্সিভ করতেছি মূলত রেসপন্সিভ করতে হয় কাকে? কলামকে না? আর একটা কলাম মানে কি? এক একটা উইড আর কি, তাই না? কলামগুলো হচ্ছে মূলত উইড। আমাদেরকে কিন্তু হাইটকে কোনো কিছু করতে হয় না, হাইটকে করতে হয়, হাইটকে কিন্তু আমাদের কোনোভাবেই রেসপন্সিভ করতে হয় না, কারণ উইডগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার রেসপন্সিভের জন্য। সো এইখানে যখন আপনি বুটস্ট্র্যাপ ইউজ করবেন, বুটস্ট্র্যাপ যখন আপনি ইউজ করবেন তখন এখানে প্রিডিফাইন্ড কিছু, কোথায় গেল বুটস্ট্র্যাপ, এই যে এখানে দেখেন একটা জিনিস আপনাদের দেখাই, বুটস্ট্র্যাপ
কন্টেইনার্স, এই যে এখানে সকল কিছু দেয়া আছে, ঠিক আছে, এক্সট্রা স্মল, এক্সট্রা, এগুলো আপনাদের বোঝার দরকার নেই। আপনারা জাস্ট একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে গ্রিডের বেসিকটা দেখেন। গ্রিড, এটাকে মূলত বলা হয় আপনার গ্রিড সিস্টেম। এই জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি লাগবে, এই গ্রিডের সিস্টেমটা, ঠিক আছে। গ্রিডের সিস্টেমগুলো সবচেয়ে বেশি আপনাদের লাগবে। যেমন একটা জিনিস দেখেন, এখানে কয়টা স্প্যান আছে বা কয়টা কলাম আছে উপরের লাইনে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। দেখছেন আমার উপরে কয়টা কলাম আছে? 12টা কলাম আছে। তো আপনি আপনার এই যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে 12টা এরকম কলাম আপনি রাখতে পারবেন। 12টা কলাম আপনি এভাবে রাখতে পারবেন। সো এই 12টা কলামকে আবার আপনি এভাবে ডিভাইড করতে পারবেন। যেমন 1টা 2টা 3টা 4টা, এই 4টা কলাম মিলে আপনি একটা কলাম বানাবেন। এখানে 4টা কলাম মিলে আপনি একটা কলাম বানাচ্ছেন, এখানে 4টা মিলে আপনি একটা বানাচ্ছেন। আবার এরকম হতে পারে এখানে 4টা মিলে আপনি একটা বানাচ্ছেন, না বানিয়ে আপনি এখানে 8টা মিলে 2টা বানাচ্ছেন। যেমন এই এই 4টা 4টা 8টা মিলে একটা বানাচ্ছেন। এখানে আপনি 2টাও করতে পারতেছেন, এই যে 2টা কলাম, এখানে পুরো 12টা কলাম একসাথে নিচ্ছে। তো এগুলোকে মূলত আপনার এই যে কলাম ইউজ করে, কলাম নামক একটা করে ক্লাস নিতে হয় আর কি বুটস্ট্র্যাপে। এই যেমন দেখেন, আমরা তো এগুলো বুঝি ক্লাস। তো বুটস্ট্র্যাপে শুধুমাত্র আপনাকে এই ধরনের ক্লাসগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। শুধুমাত্র এই ধরনের ক্লাস ইউজ করতে হয়। যে ক্লাসগুলো আপনি যদি ইউজ করেন, আশা করি যে এই ক্লাসগুলোর ভিতরেই রেসপন্সিভ অটোমেটিক্যালি করা থাকে। কারণ আমরা দেখেন একটা জিনিস খেয়াল করে, আমরা এখানে মূলত কি করতেছি, এই যে আমরা বক্স ক্লাস নিছি, এই বক্স ক্লাসটা নিয়ে বক্স ক্লাসটাকে উইডটাকে কমাচ্ছি, বাড়াচ্ছি, অনেক কিছু করতেছি। এত কিছু করার আপনার কোনো দরকার নেই। এখানে জাস্ট আমরা কি করব, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। এই বুটস্ট্র্যাপের ক্লাস যখন ইউজ করব, তখন এই বুটস্ট্র্যাপের ক্লাসটা অটোমেটিক্যালি রেসপন্সিভ করাই আছে আগে থেকে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের যখন ফাইলটাকে ডাউনলোড করবেন, তখন আপনার খেয়াল করবেন বুটস্ট্র্যাপের ভিতরে সব কিছু করাই থাকে। এই হচ্ছে মূলত সিস্টেম, ঠিক আছে। সেই বুটস্ট্র্যাপটা আপনাদের আমি একটু সিস্টেমটা এখনই দেখাবো আর কি, যার জন্য আর কি মূলত আপনাদের এই মিডিয়া কোয়েরিটা আগে একটু দেখালাম, ঠিক আছে। মিডিয়া কোয়েরিটা একটু দেখালাম। সো আমাদের যে রেসপন্সিভ যে সিস্টেমটা, এই রেসপন্সিভটা আমরা কি করব হচ্ছে মূলত আপনার এই বুটস্ট্র্যাপ ল্যাঙ্গুয়েজটা দিয়ে। বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটা কি সেটা তো আমরা জানি নাকি, CSS3 ফ্রেমওয়ার্ক, CSS3 ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। বুটস্ট্র্যাপটা মূলত এই ফ্রেমওয়ার্কটা কেন করা হয়েছে? এই ফ্রেমওয়ার্কটা করা হয়েছে CSS3-র মূলত কিছু প্রি ডিফাইন্ড ক্লাস করা হয়েছে আর কি। কারণ CSS এ মূলত আমরা কিভাবে কাজ করি, মূলত একটা ক্লাস নিই অথবা কি করি, একটা আইডি বানাই, ক্লাস অথবা আইডি নিই, এই আইডিগুলোর ভিতরে আমরা মূলত ডিজাইনগুলো করি। সো এখানে বুটস্ট্র্যাপে একটাই মাত্র কাজ করছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ কিছু প্রি ডিফাইন্ড বা বিল্ট ইন কিছু ক্লাস বানায় রাখছে, যে ক্লাসগুলো আমাদেরকে রেফার করতেছে। জাস্ট ওই ক্লাসগুলো কল করে করে আমরা ডিজাইনটা করব। সো এই বিষয়টা মূলত আপনি প্রফেশনালি ভাবে করতে পারবেন, রেসপন্সিভের কাজে আর কি সবচেয়ে বেশি ইউজ করতে পারবেন। সো এই CSS3 ফ্রেমওয়ার্ক যেহেতু, সেটাকে আপনি নর্মালি আপনি খুব সহজে বুঝতে পারবেন আর কি, কারণ আপনি হচ্ছে CSS3 জানেন। তো প্রথমত এই বুটস্ট্র্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। ডাউনলোড করতে নিতে হবে। বুটস্ট্র্যাপ 4 ইজ কমপ্লিটলি ফ্রি টু ডাউনলোড এন্ড ইউজ। এটাকে আপনি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। যেমন এখান থেকে হয়তো ডাউনলোড করা যাবে, দেখেন তো, এখান থেকে ডাউনলোড যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু সাইটে যাইতে হবে আর কি। একটু সাইটে যান, সাইটে গেলে দেখেন বুটস্ট্র্যাপ ডাউনলোড, এটাতে মূলত আমরা রেসপন্সিভের কাজগুলো করব। এই যে গেটিং স্টার্টেড বুটস্ট্র্যাপ, এটার ভিতরে আসবেন, ঠিক আছে। আসার পরে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড সোর্স কোড, হ্যাঁ, স্যাস এগুলো দরকার নাই আর কি, লিঙ্ক, অথবা এই যে CDNটাও ইউজ করতে পারেন। এগুলোকে মূলত বলা হয় আপনার CDN। হ্যাঁ, ডাউনলোড না করে ইউজ করা যায়। এই যে CDN মানে হচ্ছে আপনার কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, আচ্ছা এটা ভালো কথা, আপনারা হয়তো এই বিষয়টা তো জানেন না। অন্য কোনো একটা ওয়েবসাইট, যেমন এটা বুটস্ট্র্যাপের ওয়েবসাইট না, চাইলে বুটস্ট্র্যাপের ফাইলগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। আবার চাইলে আপনি কি করতে পারেন, এদের এই যে CDN আছে, CDN মানে এদের ওয়েবসাইটের একটা
অ্যাক্সেস দিয়ে রাখছে, জাস্ট এই অ্যাক্সেসটাকে আপনি কি করবেন, জাস্ট এটাকে আপনি কপি করে নেবেন, কপি করে নিলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, সেই জিনিসটাকে আপনি কপি করলেই হয়ে যাবে। কপি, এটা হচ্ছে bootstrap.min.css এই ফাইলটা। যদি আপনি ডাউনলোড করতেন, এই যে ডাউনলোড বুটস্ট্র্যাপ দেন, দিলে আপনার এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এই যে একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই যে জিপের ভিতরে যদি আপনি ঢুকতেন, দেখেন জিপের ভিতরে ঢুকলে বুটস্ট্র্যাপ, এই যে সিএসএস, এর ভিতরে দেখেন bootstrap.min.css। জাস্ট আপনাকে কি করতে হবে, এই আপনার এই সিএসএস ফাইলের ভিতরে এসে আপনাকে এই bootstrap.min.css এই ফাইলটা রেখে দিতে হবে, আর কিচ্ছু লাগবে না। জাস্ট একটা ফাইলে লাগবে, bootstrap.min.css এই ফাইলটা লাগবে শুধুমাত্র। ঠিক আছে, এই ফাইলটাকে জাস্ট এখন কি করতে হবে, আপনাকে আপনার যে সাইট আছে এই সাইটে লিংক করতে হবে, আপনার এই যে এখানে এসে লিংক করতে হবে। ঠিক আছে, এই সাইটে এসে শুধুমাত্র এখন কি করে ফেলবেন, লিংক করে ফেলবেন, লিংক :css। তো এখানে এসে সিএসএস এর ভিতরে bootstrap.min.css এটা একটা সিস্টেম গেল। ঠিক আছে, এখন আপনি দুইটা সিস্টেমে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে ডকুমেন্টেশন ডিলিট করি এবং আমরা ভিপিএস সোর্সে গেলে দেখেন এই যে bootstrap.min.css ফাইলটা আসছে, এই যে পাইছে। ঠিক আছে, ফাইলটা চলে আসছে। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেমটা হচ্ছে এই যে এখানে সিএসএস ফাইল আছে, দেখছেন bootstrap.min.css ফাইলটা আছে, কিন্তু এটার লিংকটা কি, এদের ওয়েবসাইটের লিংক, এই যে bootstrapcdn.com bootstrap, এটা জাস্ট এটা সিডিএন ইউজ করতে পারেন, আবার বুটস্ট্র্যাপ আপনার ডাউনলোড করে ইউজ করতে পারেন, দুইটার ভিতরে যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে জাস্ট কপি করে নেবেন, তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে না। এই যে এখান থেকে জাস্ট বসায় দেন। ঠিক আছে, বসায় দেন, এত কিছু লাগে না। এই যে ইন্টিগ্রিটি কত কি আছে এখানে, এত কিছু লাগে না। ঠিক আছে, জাস্ট এই আরইএফটা রাখলেই হয়ে যায়। সো এখন যদি আপনি আপনার সাইটটাকে রিলোড করেন, রিলোড, ভিউ পেজ সোর্স, এটা তো ক্লিক করেন, দেখেন সেম ফাইলই আসবে। হ্যাঁ, সেম ফাইলগুলোই আসবে, তবে ডাউনলোড করে ইউজ করাই ভালো। ঠিক আছে, ডাউনলোড করে ইউজ করাটাই বেস্ট, কারণ এটা আসে বুটস্ট্র্যাপের সাইট থেকে, অন্য একটা সাইট থেকে আসতেছে। ঠিক আছে, বুটস্ট্র্যাপের সাইট থেকে। তো কন্টেন্টগুলোকে ডেলিভারি করতে ঝামেলা হয়, যদি ওদের সাইট কোনোভাবে সার্ভার যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু সাইটটা স্লো দেখাবে আর কি। ঠিক আছে, আপনার সাইটটা স্লো হয়ে যাবে, এদের সাইট যদি স্লো হয় তাহলে আপনার সাইট স্লো হয়ে যাবে। বাট ডাউনলোড করে রাখলে কোনো সমস্যা নেই, এই হচ্ছে বিষয়। যাই হোক, এই যে বুটস্ট্র্যাপটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে ফেললাম। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই যে W3 স্কুলে আসলে দেখবেন এরা বিভিন্ন ক্লাস ইউজ করছে, এই বিভিন্ন ক্লাস ইউজ করছে, কন্টেইনার, রো, এগুলো ইম্পর্টেন্ট কিছু ক্লাস। কন্টেইনার নিচে রো, নিচে রো এর ভিতরে আবার নিচে বিভিন্ন কলাম। ঠিক আছে, রো কি আর কলাম কি এই জিনিসটা আপনারা বুঝেন। একটা রো মানে হচ্ছে মূলত একটা ওয়েবসাইটে যেমন আপনার কি থাকতে পারে, মনে করেন যেটা আপনার ওয়েব পেজ, এই ওয়েব পেজের ভিতরে ধরেন যে এইটা একটা রো, এটা একটা রো, দুইটা রো, এভাবে দুইটা রো আছে, এটা একটা রো, এটা একটা রো। তো রো গুলো মূলত আপনার এটা একটু হয়ে গেছে এরকম। রোটা হচ্ছে কোনটা, এই যে এটা মনে করেন যে একটা রো, তারপর এটা হচ্ছে একটা রো। ঠিক আছে, এগুলো রো। আর এর ভিতরে আপনি যা কিছু রাখবেন এগুলোকে মূলত বলা হয় কলাম। রো এর ভিতরে থাকে কলাম। ঠিক আছে, রো এর ভিতরে থাকে মূলত কি, কলাম। আপনি যতগুলো ইচ্ছা তত কলাম এখন নেন, সমস্যা। তো প্রথমে তো আপনাকে নিতে হবে কলাম, সরি রো। রো জিনিসটাকে আপনাকে প্রথম নিতে হবে, এটা বুঝতে পারছেন রো জিনিসটা কি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমত আপনাকে নিতে হবে রো, তারপরে নিতে হবে মূলত আপনাকে কলাম। ঠিক আছে, তো কলামের অনেকগুলো কলাম আছে, এই কলামগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, কারণ কলামগুলো দিয়েই মূলত রেসপন্সিভ করতে হবে। ঠিক আছে, কলামগুলো দিয়েই মূলত আমাদেরকে কি করতে হবে, রেসপন্সিভ করতে হবে। তো যাই হোক, আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করতেছে নাকি না এটা একটু আমরা দেখি, বুটস্ট্র্যাপটা আসলে কাজ করতেছে কি করতেছে না।
ওকে, তো প্রথমতই আপনাকে একটা ক্লাস নিতে হবে, যে ক্লাসের নাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার নামের একটা ক্লাস নিতে হবে। কন্টেইনার এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস। তো কন্টেইনারেরটা ক্লাসটা হচ্ছে মূলত আপনার কোন একটা সেকশন নেওয়ার জন্য আর কি মূলত কন্টেইনারটাকে নেওয়া হয়, ঠিক আছে। তো এর ভিতরে আপনি যদি কোনো একটা নর্মালি h2 লেখেন, কোন একটা হেডিং দিলেন, দেখেন দিস ইজ হেডিং, এবং নিচে একটা পি দেন, পি দিয়ে বলেন এর ভিতরে কোন একটা লরেন, কন্ট্রোল এস দিয়ে। এখন আপনি যদি আপনার পেজের ভিতরে রিলোড করেন তাহলে দেখেন নর্মালি কিভাবে শো হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু একটা ডিজাইন পেয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক্যালি একটা ডিজাইন পেয়ে কিন্তু গেছে। তো এটা হচ্ছে বিষয়, বুটস্ট্র্যাপটাকে যখনই কানেক্ট করছেন, বুটস্ট্র্যাপের কিছু ডিজাইন অটোমেটিক্যালি আগে থেকে করাই থাকে, আগে থেকে অটোমেটিক্যালি কিছু ডিজাইন করাই থাকে। এই জায়গায় দেখছেন কিছু মার্জিন নিচে, এই পাশেও মার্জিন নিচে, নিচে মিডল থেকে শুরু করে দিছে। আপনি চাইলে এখানে কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, এখানে কোনো একটা কালার ইউজ করতে পারবেন। যাই হোক, এটা পরে দেখায় আর কি, কালার টালার সবকিছু এখানে ইউজ করা যাবে। তো এখানে আরেকটা ইউজ করা যায়, সেটা হচ্ছে যদি আপনি চান যে মার্জিন ইউজ করবেন না, এই পাশে কোনো মার্জিন থাকবে না, এই পাশে কোনো মার্জিন থাকবে না, মূলত এটা কিন্তু একটা মার্জিন পেয়ে গেছে। দেখেন এই যে কন্টেন্ট শুধুমাত্র এতটুকু, এই পাশে একটা মার্জিন, এই পাশে একটা মার্জিন, ঠিক আছে। তো কন্টেইনার নিলে মূলত মনে রাখবেন, কন্টেইনার নিলে দুই পাশে খালি রেখে দেয়, বাট এখানে যদি আপনি ইউজ করেন কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড নামের একটা ক্লাস থাকে, এই ক্লাসটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আর কোনো মার্জিন থাকে না আশেপাশে। এই ক্লাসের লিস্টগুলো আমি আপনাকে দিয়ে দিব, এই লিস্টগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, এখানে রাখতে হবে bootstrap.min.css, css ফাইলের ভিতরে ডাউনলোড করা ফাইল। তো কন্টেইনার ফ্লুইড আমি ইউজ করলাম, ইউজ করে কি করে ফেললাম, আমি এখানে সুন্দরভাবে এগুলো লিখে দিলাম, তাহলে দুই পাশে কোনো মার্জিন প্যাডিং কিছুই পাচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে মূলত একটা সিস্টেম বুটস্ট্র্যাপের ইয়ে নেওয়া। এখানে আছে আরো দেখেন জাম্প বটন টেক্সট সেন্টার, ঠিক আছে। জাম্প বটন মানে হচ্ছে আপনার মোটামুটি একটা এটার ভিতর কোনো একটা ক্লাস আর কি দেয়া আছে আর কি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই বুটস্ট্র্যাপটা নিয়ে, হ্যাঁ বুটস্ট্র্যাপের ক্লাস স্টার্ট, ঠিক আছে, বুটস্ট্র্যাপের ক্লাস স্টার্ট। তবে আজকে জাস্ট আপনাদের সিস্টেমটা দেখালাম বুটস্ট্র্যাপটা, আগামী ক্লাস থেকে আর কি বুটস্ট্র্যাপটা নেওয়া শুরু করব, ঠিক আছে। কারণ বুটস্ট্র্যাপটা আপনাদের ধরে ধরে দেখাবো আর কি, ক্লাসগুলো ধরে ধরে কোন ক্লাস দিয়ে আসলে কি করা হয়। যেমন এই W3 স্কুলসে আপনি আসলে দেখতে পাবেন এখানে বুটস্ট্র্যাপের জন্য বিভিন্ন এই যে বুটস্ট্র্যাপ কালার, ঠিক আছে, দেখেন বুটস্ট্র্যাপ কালারের ভিতরে আসলে এই কালার গুলো আপনি নরমালি ক্লাস ইউজ করে দিতে হবে, জাস্ট কিছু ইউজ না, শুধুমাত্র ক্লাস ইউজ করবেন, ঠিক আছে, শুধুমাত্র কালার ইউজ করবেন আর কি। ক্লাস বুটস্ট্র্যাপ কাজই করে একমাত্র ক্লাস দিয়ে, অন্য কোনো ডিজাইন করতে হয় না। বুটস্ট্র্যাপ ইউজ করলে style.css ইউজ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, style.css প্রয়োজন হয় না। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য জাস্ট কি ইউজ করছে, ডট ব্যাকগ্রাউন্ড প্রাইমারি ব্যাকগ্রাউন্ড অ্যাক্সেস, এই যে এখানে দেয়া আছে সাকসেস, ব্যাকগ্রাউন্ড সাকসেস ইউজ করলে সাথে সাথে কি হয়ে যাবে, এই যে একটা ক্লাসের ভিতরে তো অনেকগুলো ক্লাস ইউজ করা যায়। যেমন এখানে আপনার একটা ক্লাস, এখানে আপনি ইউজ করছেন ব্যাকগ্রাউন্ড সাকসেস, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড সাকসেস ইউজ করলেই আপনার এখানে দেখবেন বানান ভুল করতে মনে হয়, সাকসেস বানান, ব্যাকগ্রাউন্ড সাকসেস, পিছনের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পিছনের কালারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আপনার এই ধরনের এই যে এখানে যে কালারগুলো দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড সাকসেস, ব্যাকগ্রাউন্ড ইনফো, ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং, ডেঞ্জার, ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, এই যে কোনটার কি কালার, কোন ক্লাসের ভিতর কি কালার দেওয়া আছে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসটা আপনাদের আরো ভালোভাবে একটু দেখাই, সেটা হচ্ছে আমরা যে ফাইলটা ডাউনলোড করছি এই ফাইলটা সম্পর্কে একটু আপনাদের দেখাই আর কি। এখানে bootstrap.min.css এই ফাইলটাও আছে, আরেকটা আছে bootstrap.css, খেয়াল করছেন bootstrap.css। তো আমরা এক কাজ করি, এখানে আমাদের ফাইলের ভিতরে bootstrap.css এটাকে নিয়ে আসি। bootstrap.min.css ফাইলগুলো বোঝা যায় না, কোডগুলো আপনি বুঝতে পারবেন না, হিবিজিবি, বাট bootstrap.css যেটা আছে সেটাতে আপনি কোডগুলো বুঝতে পারবেন। কারণ .min মানে আপনার এটাকে এক্স্যাক্টলি ইয়ে করা হয়। এই যে দেখেন বুটস্ট্র্যাপটাকে মূলত আমরা যে লিংক করলাম নর্মালি style.css ফাইলের মতোই, বাট এখানে শুধুমাত্র কি করা হয়েছে দেখছেন, ক্লাসগুলো নেওয়া হয়েছে এবং ক্লাসগুলোতে একটা ডিজাইন দিয়ে দিয়েছে। এই যে
কোনটাতে কি কি ডিজাইন সব কিছু এখানে দেয়া আছে আর কি, ক্লাস ধরে ধরে। যেমন দেখছেন এই যে মিডিয়া ইউজ করছে, ঠিক আছে, মিডিয়া ইউজ করছে এটাও, এই যে মিডিয়া ফন্ট ফেস ফন্ট বানাইছে, সবকিছু এদের মতো করে আর কি। এরকম কোডগুলো এরা অটোমেটিক্যালি এখানে করে রাখছে আর কি, জাস্ট আপনাকে কি করতে হচ্ছে, এই যে টেবিল রেসপন্সিভ দেখছেন সবকিছু রেসপন্সিভ করে রাখছে, সবকিছু রেসপন্সিভ করে রাখছে। এবং এই যে এখানে ক্লাসগুলো নিয়ে নিয়ে তারা কাজও করছে, এই যে ফর্ম কন্ট্রোল, এই যে মিডিয়া স্ক্রিন, তো এগুলোতে মূলত আপনাকে আর আলাদাভাবে কাজ করার কোনো দরকার হবে না, এক্সট্রা সিএসএস ইউজ করার দরকার হয় না। তবে এক্সট্রা সিএসএস ইউজ করার দরকার হলে ইউজ করতে পারবেন, ইউজ করার দরকার হয় না, তবে যদি ইউজ করার প্রয়োজন হয় ইউজ করতে পারবেন। কাকে ধরে করবেন, আপনি এখানে ধরেন যে বুটস্ট্র্যাপের ক্লাসটা নিয়েছেন, যেমন কন্টেইনারটা বুটস্ট্র্যাপের ক্লাস, আপনি চাইলে এখান থেকে আপনার ক্লাসের নামও তো দিতে পারবেন, আপনি চাইলে আপনার নামও বানাই দিতে পারবেন। এখানে আপনি চাইলে একটা ক্লাস নিয়ে এই ক্লাসের ভিতরে আপনি অনেকগুলো হাজারটা আপনার ক্লাস নেম বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপনি আপনার ক্লাস বানিয়ে নেবেন, আপনার নাম দিয়ে একটা ক্লাস বানিয়ে নেবেন, তাহলে তো হয়ে গেল। এবং এই ক্লাসটাকে নিয়ে style.css ফাইলটাকে লিঙ্ক করে ফেলবেন, style.css ফাইলে আপনি ক্লাস করবেন। বুঝতে পারছেন? তো বুটস্ট্র্যাপটা নিয়ে এই পর্যন্ত আপনারা একটু বাসায় দেখবেন, আর আমি আপনাদের এই বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর লিস্টটা দিয়ে দিব, যেহেতু বুটস্ট্র্যাপ কাজই করে শুধুমাত্র ক্লাস নিয়ে, আর এখান থেকে আপনি পাবেন বুটস্ট্র্যাপটার ক্লাসগুলো আপনি এখান থেকেও পেয়ে যাবেন আর কি, সকল ক্লাস একদম সুন্দরভাবে, আমার দেয়ার আশায় থাকার দরকার নেই। এই যে বুটস্ট্র্যাপ ফর রেফারেন্স আর কি, অল ক্লাসেসের ভিতরে আসলে আপনি সকল ক্লাসের লিস্ট এখানে পেয়ে যাবেন। এই যে অ্যালার্ট, সেকেন্ডারি, ঠিক আছে, কোনটার কি কাজ সব কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তবে সবগুলো কাজে লাগবে না, এখানে অনেক আছে যেগুলো আবিজাবি আর কি আছে, তবে সবগুলো আপনার দরকার নাই, যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কি করবেন, ততটুকু আপনি নেবেন, যতটুকু আপনার দরকার হবে ততটুকু আপনি নেবেন। তবে ওটা আমি লিস্ট আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, সিএসএস এর ক্লাস তো শেষ, সিএসএস এর মোটামুটি আপনাদের ক্লাস শেষ। সিএসএস এর ক্লাসের লিস্টটা কি আমি আপনাদেরকে দিছি? হ্যাঁ, HTML প্লাস CSS ক্লাস আছে, তবে বুটস্ট্র্যাপের পাশাপাশি, কারণ আমরা রেসপন্সিভ সহ কাজ করব, এজন্য বুটস্ট্র্যাপটা দেখে তারপরে আমরা PHP HTML এ যাব, তখন আবার HTML CSS প্লাস বুটস্ট্র্যাপ তিনটে একসাথে হবে। CSS এর লিস্টটা আমি আপনাদের দিয়ে দিছি না? CSS এর লিস্টটা আমি কি আপনাদের দিয়ে দিছি না? এই যে এই লিস্টটা, এই যে এটা HTML ট্যাগ এন্ড CSS এর লিস্ট, এটাকে আমি আপনাদের দিয়ে দেওয়ার কথা। কত নম্বর ক্লাসের ভিতরে যেন মনে হয় দেয়া আছে, একটু দেখে নিন, ঠিক আছে? কোন নাম্বার? 4 নাম্বার। আচ্ছা, সাব ড্রপ ডাউনটা দেখাইনি, আচ্ছা ওটা দেখাবো, সমস্যা নেই, দেখাবো। ক্লাস 6 and 7 গুগল ড্রাইভে পাওয়া যাচ্ছে না, কি বলেন? ক্লাস 6 and 7 টা পাচ্ছেন না? আচ্ছা, ওটা মনে হয় অন্য ড্রাইভে রাখছে, এই জন্য পাচ্ছেন না, তবে অ্যাক্সেস দেয়া আছে আর কি গ্রুপে, ক্লাস 6 আর 7 এর অ্যাক্সেসটা দেয়া আছে, ওখান থেকে নিয়ে নিন। শেয়ার ফোল্ডারে গেলে পাবেন না, হয়তো আমি মেল চেঞ্জ করে রাখছি, শেয়ারে গেলে পাবেন না। তো মূলত আপনাদের এই যে রেসপন্সিভটা সিএসএস দিয়ে আপনাদের করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? জাস্ট আমি আইডিয়াটা দিলাম যে আসলে সিএসএস কিভাবে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের কি ফটোশপের কোনো সফটওয়্যার আছে আপনাদের কাছে? ফটোশপের সফটওয়্যারটা লাগবে আর কি। যদি না থাকে আমি তাহলে আপনার আজকের ক্লাসে দিয়ে দিব।
আর আগামী যে ক্লাসটা হবে ওই ক্লাসটাতে থেকে আমরা অলরেডি আপনার পিএইচডির কাজও শুরু করে দিব আর কি, এবং পাশাপাশি আমাদের কাজগুলো করতে হবে আর কি, কারণ HTML CSS বুটস্ট্র্যাপের ধারণাটা নেওয়ার পরে আমরা সরাসরি পিএইচডিতে যাব আর কি। হ্যাঁ, পিএইচডি টু HTML দেখাবো। ফটোশপ পারার দরকার না, আমি শিখাই দিব। ফটোশপ পারার দরকার না, আমি শিখাই দিব। আমি যতটুকু জানি আর কি ততটুকু শিখাবো, ঠিক আছে? আমি আবার ফটোশপ পারি না, জেসটা পরে ফটোশপের পরে আর কি। জাভাস্ক্রিপ্টও হবে পরে, জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলোও হবে। আচ্ছা, তাহলে আপনাদের কাজ শুনেন, আপনাদের কাজ হচ্ছে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করবেন এবং যতটুকু সম্ভব আপনারা যদি এখান থেকে প্র্যাকটিস করতে পারেন আমার আগে তাহলে বেস্ট, ঠিক আছে? প্র্যাকটিস করে নেবেন, কারণ বুটস্ট্র্যাপটা আপনার প্রফেশনালি শিখতে গেলে W3 স্কুল থেকে শিখবেন। আর আমি মূলত